আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় বললেন রাশেদ খান। হ্যান্ডকাফ শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা জননেত্রী হিসেবে রাজনীতিতে এসেছিলেন, সিস্টেমই তাকে স্বৈরাচারী বানিয়েছে। ভাবমূর্তি উদ্ধারে মরিয়া ইসরায়েল, $৭৫০ মিলিয়ন কিনতে চায় বিশ্বের বিবেক। সর্বশেষ জানাবো, একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াত সহ ৮ দলের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণ অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একমত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একত্রে লড়াই করেছি, তাই নির্বাচনে জোট গঠনের বিষয়ে আগেও আলাপ হয়েছে। নিজ নির্বাচনী এলাকার প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, ঝিনাইদহ ২ আসনে তিনি নিয়মিত ভোটারদের কাজ করে যাচ্ছেন এবং মাঠ পর্যায়ে জরিপদের মাধ্যমে দলের জনপ্রিয়তা যাচাই করছেন। বিএনপির সঙ্গে জোট হলে করণীয় বিষয়ে রাশেদ খান বলেন, জোট হলে প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপিরই থাকবে। বিএনপি ঘোষণা দিলে তাদের কোনো নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে মনে করি না, কারণ আমার এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। হ্যান্ডকাফ শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩১ বাংলাদেশি। এরপর বিমানবন্দরের কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা দেয়া হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মী আছেন। ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের সবাইকে প্রায় ৬০ ঘণ্টা হাতে হ্যান্ডকাফ ও শরীরের শেকল পরিয়ে দেশে আনা হয়। ঢাকা বিমানবন্দরে এনে তাদের শেকল মুক্ত করা হয়। এর আগে চলতি বছরে ২২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। এদের বেশিরভাগকে একইভাবে হ্যান্ডকাফ ও শেকল পরানো হয়েছিল। ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্ম শরীফুল হাসান বলেন, দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, এই ৩১ জনের মধ্যে অন্তত ৭ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতে হাত করা, পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক। শেখ হাসিনা জননেত্রী হিসাবে রাজনীতিতে এসেছিলেন, সিস্টেমই তাকে স্বৈরাচারী বানিয়েছে। শেখ হাসিনা জননেত্রী হিসাবে রাজনীতিতে এসেছিলেন, সিস্টেমই তাকে স্বৈরাচারী বানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেখ হাসিনা একজন জননেত্রী হিসাবে রাজনীতিতে এসেছিলেন, স্বৈরাচার হয়ে জন্মাননি। কিন্তু সমাজ যখন নৈতিকতা হারায়, প্রশাসন যখন নিজের অবস্থান থেকে সরে যায়, বুদ্ধিজীবীরা যখন দলীয় স্বার্থের নীরব থেকে যান এবং ভোটার যখন প্রার্থীর যোগ্যতা উপেক্ষা করে শুধু মার্কা দেখে ভোট দেন, তখন আমরাই তাকে এমন অবস্থানে বসাই যেখানে ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই তাকে স্বৈরাচার করেছে সিস্টেম এবং সেই সিস্টেমেরই নির্মাতা আমরাই। সোমবার ৮ ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ের পর্যটন ভবনে সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক সমাপনী অধিবেশনের সঞ্চালক ছিলেন BIDS এর মহাপরিচালক ড. এনামুল হক।
শেখ হাসিনার সঙ্গে শেষ দিকে ব্যবসায়ীদের বৈঠকের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের ব্যবসায়ী কমিউনিটি শেষ দিকের একটি মিটিংয়ে বলেছেন, আমি তোমাকেই চাই, বারে বারে শুধু তোমাকেই চাই। অর্থাৎ আমাদের ব্যবসায়ী কমিউনিটি বলেছে তাকে ছাড়া দেশ চলবে না। এই যে একটা অবস্থা, আমরা সেই দিকেই যাই। এটার পেছনে আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। গভর্নর বলেন, গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষক সমিতি এবং আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ কোথাও কোনো আলোড়ন আমরা দেখতে পাইনি। এটা দুঃখজনক। যে জায়গাটা আমরা সুশীল সমাজ বলি, সেখানকার অবস্থাও আনকম্প্রোমাইজড হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি কোনো দলকে সমর্থন করতেই পারি, কিন্তু নট বিয়ন্ড নর্ম। ভাবমূর্তি উদ্ধারে মরিয়া ইসরায়েল, $750 মিলিয়ন কিনতে চায় বিশ্বের বিবেক। গাজায় 2 বছরের গণহত্যা ও যুদ্ধাপরাধের কারণে বিশ্বের জনমতে ইসরায়েলি শাসনের প্রকৃত চেহারা ও চরিত্র সম্পর্কে আরও পরিচিতি হয়েছে। বিভিন্ন দেশের সরকার এই শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন থেকে বিরত রয়েছে এবং আন্তর্জাতিক ফোরামেও এর বিরুদ্ধে ভোট দিচ্ছে। বহু সরকার ও সাধারণ মানুষ গাজায় ব্যাপক হামলা ও বেসামরিক হতাহতের জন্য ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করে। ইউরোপ ও আমেরিকাতেও ইসরায়েলের নীতি বিরুদ্ধে সমালোচনার ঢেউ তৈরি হয়েছে এবং কিছু বিশ্ববিদ্যালয় ও নাগরিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক ও একাডেমিক বয়কটের আহ্বান জানাচ্ছে। এর ফলে ইসরায়েলি শাসক গোষ্ঠীর গুরুতর বৈশ্বিক বৈধতা সংকটে পড়েছে। এছাড়া শাসক গোষ্ঠীর নেতিবাচক ভাবমূর্তির কারণে দখলকৃত ফিলিস্তিনকে পর্যটন ও বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখার প্রবণতা কমে গেছে। ইসরায়েলি মন্ত্রিসভা বৈশ্বিক ক্ষোভ ও তাদের অত্যন্ত নেতিবাচক ভাবমূর্তির বিষয়ে সচেতন। তাই তারা বিপুল ব্যয় করে নতুন এক পরিকল্পনায় এই নেতিবাচক ধারণা দূর করতে ও নিজেদের পছন্দের বয়ান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআরের সম্মত হয়েছেন 2026 সালের বাজেট থেকে 2.35 বিলিয়ন শেকেল অর্থাৎ প্রায় $750 মিলিয়ন বিশ্বব্যাপী বৃহৎ প্রচার ও প্রভাব বিস্তারের ক্যাম্পেইনের জন্য বরাদ্দ রাখা হবে। মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, এই বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে কাজ এবং নির্বাচিত কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের দখলকৃত ভূখণ্ডে ভ্রমণ করানোর কাজে ব্যয় করা হবে। এই বাজেটের একটি অংশ ইউরোপ ও আমেরিকার প্রচার কার্যক্রমে ব্যয় হবে। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়ার কর্মী ও ইনফ্লুয়েন্সার ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াত সহ 8 দলের। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত জামায়াত সহ ইসলামের সমমনা 8 দল। সোমবার 8 ডিসেম্বর রাতে লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনের শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, গণভোটে হ্যাঁ নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে 8 দলের শরিক সংগঠনগুলো। তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলে জানান তিনি। এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক উপস্থিত ছিলেন লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা সভায় অংশ নেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে এরই মধ্যে দেশের 8 বিভাগে সমাবেশ করেছে ইসলামী দলগুলো।